আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে আমি থাকবো আহমেদ রশিদ। আলোচনা করব পুঁজিবাজারের, আলোচনা করব কিছু আপডেটস আছে মার্কেটের, সেগুলো নিয়েও আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, জনাব MS শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর NRB সুবক্তা। ওনার পাশে আছেন আক্তার হোসেন সান্নামাত, FCA পুঁজিবাজার বিশ্লেষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আজকের আলোচনায় আমরা শুরুতেই যে প্রশ্নটা করতে চাচ্ছি শাকিল ভাই আপনার কাছে, বাজারের এই 6 দিন ধরে বাজার কিন্তু ডিপ্রেসড অবস্থায় ছিল, এখন আজকে একটু বেটার। তো এখন বাজারের এই ডিপ্রেশনের কারণ কি? 6 দিন ধরে কেন এরকম বিহেভ করলো বাজারটা, আর এই মুহূর্তে বাজার সামনের দিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। 5-6 দিন বাজারে যে আশানুরূপ বিনিয়োগটা আমরা বাজারে দেখতে পাচ্ছি না, এটার জন্য কিছু কিছু অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন কিছু লোকজন। আর সাধারণভাবে খুচরা বিনিয়োগকারীরা যখন বাজারে উৎসাহ নিয়ে থাকে এবং কোনো রকমের প্রাসঙ্গিক জটিলতা না থাকে, তখন কিন্তু বাজার অ্যাক্টিভেটেড থাকে এবং বড় বিনিয়োগকারী কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর আগ্রহের উপরেও কিন্তু অনেক সময় বিনিয়োগে আসেন। রবাহুত বলে একটা কথা আছে, আওয়াজ শুনে আসে। সেই আওয়াজ শুনে আসার পিছনে আমি মনে করি না বাজার থেকে এখন বিনিয়োগকারীদের সরে যাওয়ার কোনো কারণ আছে। দীর্ঘমেয়াদে বাজারের যে পরিস্থিতি আছে, আইনি যে সহায়তা এবং অংশগ্রহণমূলক ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে রাষ্ট্রীয়, প্রশাসনিক, নিয়ন্ত্রণকারী সকলের যে উদ্যোগ আছে, এর মধ্যে কোনো ব্যত্যয় নেই। আজকেও একটা নিউজ এসছে বন্ড মার্কেটের ব্যাপারে, আপনি দেখেছেন যে বিদেশিদেরকে বন্ড মার্কেটে, তো এই সব মিলিয়ে বাজারের এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতিতেও কোনো অ্যাডভার্স কোনো সিগন্যাল কিন্তু নাই। সে কারণে আমি মনে করি না বাজার থেকে সরে যাওয়ার কারণ আছে। 700-800 কোটির মধ্যে চলে আসছে, এটি 1000-1500 কোটি টাকার বাজার, প্রতিদিনের বিনিয়োগের বাজার। আমি মনে করব বিনিয়োগকারীদের এখান থেকে ভীত হওয়ার বা কোনোভাবেই শঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এ পর্যন্ত। এবং বাংলাদেশ ব্যাংকের যে কন্ট্রোলিংয়ের যে কথা বলা হয়, এটিও অনেকটি প্রোঅ্যাক্টিভ হয়েছে। আরও কিছু কাজ হয়তো আসবে, এগুলো আমরা প্রসঙ্গক্রমে যখন যেটা হবে এইটা করব। আরও একটি কথা আমি সাথে একটু বলি, যেটা হলো যে এই যে বেশ কিছু অ্যাকাউন্টসকে ভীষণভাবে তদারক করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটা ঘোষণা দিয়েছে। আমি বলবো যে এগুলো কিন্তু প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই আছে। এগুলো কিন্তু এই নয় যে জঙ্গিবাদ বলেন আর আপনি ইললিগাল ট্রানজ্যাকশন, এগুলোর বিরুদ্ধে আমরা সকলেই, আমরা চাই না এগুলো হোক এবং দেশের অর্থনীতির জন্য এগুলো ভালো নয়। কিন্তু এগুলো করতে গেলে একটা প্যানিক হয়, খুব ব্যাপকভাবে প্রচারের তো দরকার নেই। এগুলো তো হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা, ভিতরে যারা কাজ করছেন, যেগুলো সিস্টেম হয়, যেগুলো তদারকির মধ্যে আমরা সকলেই আছি। একেবারে ডিজিটাইজ কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আপনি মঙ্গল গ্রহে থাকলেও যদি ওখানে নেটওয়ার্ক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন আপনি ওখান থেকে করছেনও, আপনি ইনফরমেশনও পাচ্ছেন, সরকারও কিন্তু বা রেগুলেটরসগুলোও পাচ্ছে। সেই জন্য এইগুলোকে দিয়ে প্যানিক হলে হবে, কিন্তু মানুষ কিন্তু আটসাটু হওয়ার সম্ভাবনা থাকে, মানুষ একটা ভীতি থাকে। তো সেই ভীতি না ছড়িয়ে বাজারে, এবং যারা বাজারের সাথে আছেন আমি তাদেরকে আমি বলবো যে আমি নিজেও কিন্তু একজন বিনিয়োগকারী দীর্ঘদিন যাবত, আপনি জানেন। তো সে কারণে আমি বুঝি আমাকে বাজার থেকে উইথড্র হওয়ার মতো কোনো কারণ নিকট ভবিষ্যতে নেই, পলিসিতেও নেই, পারিপার্শ্বিক পরিস্থিতিতেও নেই, রাজনৈতিক ল্যাঙ্গুয়েজেও কিন্তু সেই পরিস্থিতির কোনো উদ্ভব হবার কোনো কারণ নাই, অ্যাটলিস্ট আরও বেশ কিছু সময়। সুতরাং আমি মনে করি এখান থেকে সরে না গিয়ে আমাদের বাজারকে অ্যাক্টিভ রাখতে হবে, বাজারের মধ্যে থাকতে হবে। কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, কিছু কিছু প্রতিষ্ঠানগতভাবে কিছু সিদ্ধান্ত আছে যেগুলো হয়েছে, সেগুলো হয়তো না হলে ভালো হতো। কিছু কোর্টের ইন্টারভেনশন আমরা দেখেছি, এগুলোতে কিছুটা এফেক্ট আছে, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে আমি মনে করি প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়েই বাজারের পক্ষে থাকার একটা সিগন্যাল কিন্তু আছে। রাইট, সুন্দরভাবে বললেন যে বাজারে এরকম প্যানিক হবার মতো কোনো সিচুয়েশন কিংবা ইনভেস্টমেন্ট তুলে নেওয়ার মতো কোনো সিচুয়েশন কিন্তু নাই বাজারে। দুইটা জিনিসের দিকে শাকিল ভাই যেটা বলতে চেয়েছেন, সেটা হলো 1 নম্বর যে ডিভিডেন্ডস অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটার একটা অ্যাডজাস্টমেন্টস বাজারে এটা সব সময় হয়ে থাকে, ওইটার দিকে একটা ইঙ্গিত করেছেন। আরেকটা কথা উনি বলেছেন, সেটা হলো যে ইদানিং আমরা দেখেছি IFIC ব্যাংকের একটা কোর্টে একটা হয়েছে, এখন SECর সাথে বসে ওনারা রাইট কিভাবে দিবেন সেটা কোর্ট বলে দিয়েছে। আরেকটা জিনিস যেটা উনি বলেছেন, যেটা বাংলাদেশ ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের যে জিনিসটা আছে, সেখানে কিন্তু
প্রায়শই আমরা শুনি যে ফোন করে করে বলা হচ্ছে যে অ্যাডজাস্ট করেন। সেখানে একটা ভুল কিন্তু রয়ে গেছে কোনটা, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক যে জিনিসগুলো এক্সপোজারে নেবার কথা সেগুলো না নিয়ে যেগুলা নেবার কথা না সেগুলো ইনক্লুড করে দিচ্ছে, এক। আর 2 নাম্বার যেটা আরেকটা ভুল হচ্ছে বোধহয় মনে হচ্ছে, যে অ্যাকাউন্টিং প্রসিডিওরের 2টা জিনিসই আছে। আপনি কস্ট প্রাইসও ইনক্লুড করতে পারেন, আপনি মার্ক টু মার্কেট প্রাইসেও আপনি সেটা দেখাতে পারেন। এই ক্ষেত্রে দেখেন এক একটা ব্যাংক কিন্তু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট 5 বছর 3 বছর এইভাবে কিন্তু ওনারা ইনভেস্ট করেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনই তাই। তো এখন বাংলাদেশ ব্যাংকের যে অবস্থানে ওনারা আছেন, এতে তো দেখা যাচ্ছে এবং এটা লোকে বলছে যে ট্রেডিং করাবার জন্য তাদের একটা যেন এই সিচুয়েশন ওনারা সৃষ্টি করেছেন। তো এইটা তো ডেইলি ট্রেডের মতো হয়ে গেল, যে একটু বাড়লো বেচো। আপনার মতামত? ধন্যবাদ। প্রথমত আমি যেটা বলবো যে এটা বেসিক্যালি ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ইয়ার এন্ড তো ডিসেম্বর, অন্যান্যগুলো তো চেঞ্জ হয়ে জুনে চলে গেছে। তো মোস্টলি যেহেতু ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর ক্যাপিটাল মার্কেটের বড় অংশ জুড়ে, তাদের ক্যাপিটালাইজেশনের একটা বড় অংশ জুড়ে তারা আছেন। এখানে এই ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে যারা স্টক দিয়েছেন কিংবা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেন এবং সামনে আরও আসবে, তো এইটি অ্যাডজাস্টমেন্টের কারণে মার্কেটের ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন কমে গেছে। তো ডেফিনেটলি যারা ডিভিডেন্ডের জন্য ইনভেস্ট করেন কিংবা ক্যাপিটাল গেইনের জন্য ইনভেস্ট করেন, তাদের তো সেই ধরনের মানসিক অবস্থার উপর ভিত্তি করে মার্কেটে একটা তারা কেনাবেচা করেন, সেইটার একটা ইম্প্যাক্ট আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, যার ফলে ভলিউমটা একটু কমেছে। বাট যারা এইসব ব্যাপারে অতটা ওয়াকিবল না, কিন্তু মার্কেট অ্যাডজাস্টমেন্টটাও অনেক সময় তারা মাথায় রাখেন না যে এটা বেসিক্যালি রেকর্ডেডের পরের ট্রেডিং, এটা হঠাৎ করে কমে গেছে, তারা একটু অনেক সময় প্যানিক হয়ে যায়। আমাদের বিনিয়োগকারীদের ভিতরে অনেকেই কিন্তু এরকম আসেন যে আসলে অ্যাডজাস্টেড প্রাইস না এটা কাম ডিভিডেন্ড না এক্স ডিভিডেন্ড, এই জিনিসটা তাদের মাথা অনেক সময় থাকে না। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন সত্যিকার অর্থে যে এই আমি শাকিল ভাইয়ের কথাই ধরে নেই যে মার্কেটটা ক্যাপিটাল মার্কেট খুব সেন্সিটিভ একটা জায়গা। তো আমরা যদি প্রশাসনিক কোনো অ্যাকশনে যেতেও হয়, সেটা কিন্তু আমরা একটু যেহেতু সেন্সিটিভিটির ব্যাপার থাকে, ওটা বেসিক্যালি একটু গোপনীয়তা রক্ষা করে করা আমাদের মার্কেটের জন্য একটু ভালো হয়। আর থার্ড যেটা বলেছেন বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার এলিমেন্টগুলো যেটা নিয়ে এক্সপোজার ক্যালকুলেট করা হয়, আমি বরাবরই এটার বিপক্ষে যে কেন ক্যাপিটাল মার্কেট প্রাইসকে এক্সপোজার লিমিটের ভিতরে ধরা হবে, এটা মোটো ফেয়ার না। আপনার মার্কেট যখন কমে যায় তখন আপনি প্রভিশন করছেন, মার্কেট যখন বেড়ে যায় তখন আনরিয়ালাইজড প্রফিট যেটা থাকে সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে আপনার সেখানে কিন্তু আপনার রিয়েলাইজড গেইন হিসেবে দেখাচ্ছেন না, কিন্তু আপনার একটা রিফ্লেক্ট করতে হয় থ্রু দ্য ইকুইটি। এখন প্রশ্ন হলো যে আপনার যে এক্সপোজার ক্যালকুলেশনে, এখানে এক্সপোজার ক্যালকুলেশন যদি আসতে কেন এটা করা হয়েছে যে রিস্ক বেসিক্যালি চিন্তা করে। তা আমার যদি ইনভেস্টমেন্টের চেয়ে মার্কেট প্রাইস বেশি থাকে, এখানে কিন্তু রিস্ক নাই, তাহলে আমি কেন সেটাকে এক্সপোজার ভিতরে নিব? আমার সবসময় এক্সপোজার ক্যালকুলেট করছি যে ব্যাংক কতটুকু রিস্কের ভিতরে আছে। যদি এইটা করেই এটা চিন্তা করা হয়ে থাকে বা এটা করা হয়েছে, সেখানে মার্কেট প্রাইস এক্সপোজার ক্যালকুলেশন কখনই আসা উচিত না। যখনই মার্কেট একটু ভালো থাকে তখনই এই এক্সপোজার প্রবলেমটাকে ব্যাংকের মাথা ব্যথা হয়ে দাঁড়ায়, তখনই এখানে একটা অ্যাডজাস্টমেন্টের কিন্তু প্রশ্ন চলে আসে, তখন একটা সেল প্রেশার চলে আসে। এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাথা ভিতরে সবসময় একটা কাজ করে যে কখন এই এক্সপোজার নিয়ে বাংলাদেশ ব্যাংকগুলোকে একটা প্রেশার দিবে, কখন সেল চলে আসে। এই জন্য কিন্তু তারা একটা লং টার্ম বিনিয়োগের দিকেও কিন্তু চিন্তা করতে পারছেন না। এই জন্য এগুলো সাধারণ বিনিয়োগকারীর কথা। আর ব্যাংক যেটা ম্যাক্সিমাম করতে আমি যেটা বলবো যে তাদের একটা পার্ট তো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট থাকেই, বাট ট্রেডিং যে তারা করবে না এটাও কিন্তু কোথাও নাই, এবং গ্লোবালিও কিন্তু তারা ট্রেডিং করছে ইন দ্য সেন্স যে T+2 গিয়ে বিক্রি করবে তা না, অথবা T+7, 8, 10 বিক্রি করতে পারে, এটা কোথাও নিষেধ নাই। কিন্তু আমাদের সাইকোলজিক্যালি বিনিয়োগকারীদের ভিতরে যেটা ঢুকে গেছে যে ব্যাংক এই যে কোনো সময় যদি, কারণ এখন আপনার জিনিস জানেন আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হলো যে প্রত্যেকটা শেয়ার কার কাছে কত হোল্ডিং আছে, এটার জন্য কীভাবে যেন মার্কেটের লোকজন জেনে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা মনে হচ্ছে না এটা কোনো সলিউশন আসছে। তো এইখানে যেটা করতে হবে, যদি এই ইনফরমেশন থাকার কারণেই অনেকেই একটা পার্টিকুলার সিকিউরিটিতে ঢুকতেই ভয় পায় যে এটা যেহেতু পার্টিকুলার কতগুলো ইনভেস্টর হাতে একটা বাল্ক শেয়ার তারা হোল্ড করছে, যারা যদি বিক্রি করে এই ভয়টাও কাজ করে, এই যে কোনো বিনিয়োগকারী স্বতঃস্ফূর্তভাবে কিন্তু একটা পার্টিকুলার শেয়ারও কিনতে পারছে না। আমি মনে করি যে এইখানে এক্সপোজারের ব্যাপারটা এটাও রিডিফাইন করা উচিত। আর পাশাপাশি যে এই যে ইনফরমেশন যেগুলো
পার্টিকুলার যে হোল্ডিং সম্পর্কে যে ইনফরমেশন বাজারে চলে আসে এইটা কীভাবে বন্ধ করা যায় সেটা একটু আমার মনে চিন্তা ভাবনা করা উচিত। তাহলে কিন্তু এই যে মার্কেট ভোলাটিলিটি কিংবা বিনিয়োগকারীদের যে একটা আস্থার অভাব বলতেছি, এটা কিন্তু অনেকটা অনাস্থা তৈরি হচ্ছে যে কোন শেয়ারে ইনভেস্ট করে বেসিক্যালি কখন সেল প্রেশার চলে আসে, মার্কেটে প্রাইস ফল করে, এই জন্য তারা কিন্তু অনেক সময় ইনভেস্টমেন্টে যেতে পারছেন না। রাইট, আমরা একটা ফোন আছে, ফোনটা নিয়ে আমরা আলোচনায় আবার ফিরে আসি। দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি বরিশাল থেকে বলছিলাম। জি। 2010 সালে আমি মার্কেটের সাথে ইনভলভ হই। জি। ওই সময় আমার চাকরির লাস্ট বয়স ছিল, আমার একটা চাকরি প্রায় হয়েও গেছিল। তখন আমার কাছে খাদ্য বিভাগে টাকা ঘুষ চাইছে 8 লাখ টাকা। জি। আমি ডিসিশন নিলাম আমি সেই 8 লাখ টাকা দিয়ে আমি চাকরি করব না ঘুষ দিয়ে। জি। আমি ঢুকলাম মার্কেটে। এখন আমি বুঝতে পারতেছি না আমার এখন সেই মার্কেটে ঢোকাটা ঠিক হয়েছে সেই 10 সালে হাই রেটে, না আমার আসলে চাকরি করা ঠিক ছিল। আচ্ছা, শাকিল ভাই প্রশ্নটা শুনলেন, খুব অ্যাকচুয়ালি এই প্রশ্নটা অনুষ্ঠানে আমরা নেব। আপনি যেহেতু এটা একটা সিম্প্যাথিক ইয়ে আছে, যেহেতু উনি চাকরি ছেড়ে পুঁজিবাজারে ঢুকেছেন, জয়েন না করে নিয়েছেন। হ্যাঁ, সো কাজেই এইটার উত্তর দিবেন। আর দ্বিতীয়ত আমরা যেটা আলোচনায় নিয়ে আসতে যাচ্ছি সেটা আপনি জানেন, যেটা কিছুটা উল্লেখও করেছেন, যে গতকাল একটা সার্কুলার ইস্যু হয়েছে বাংলাদেশ ব্যাংকের। সেটা হলো ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্টের 1947-এর 18(2) ধারাতে ওনারা কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছেন, যেটা আলোচনায় আপনি বলেছেন। সেখানে বলা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এতদিন যাবৎ তারা শুধু ব্যাংক নির্ভর ছিল, ব্যাংকের থেকে ওনারা লোন নিতে পারতেন, কিন্তু কোনো বন্ড ছেড়ে ওনারা টাকা কালেক্ট করতে পারতেন না। সেটা এখন ওপেন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যে সাবজেক্ট টু এসএসসির পারমিশন অ্যাপ্রুভাল সব মাল্টিন্যাশনাল কিন্তু 3 বছরের ব্যবসার পরে এসেই কিন্তু বন্ড ছাড়তে পারবেন না। অন্তত পক্ষে 3 বছর ওনারা ব্যবসা করবেন, তারপরে ওনারা বন্ড ছাড়তে পারবেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কিংবা এর সাথে কি কোনো কন্ডিশন জুড়ে দিলে কি ভালো হতো কিনা, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। আমি দেখেছি, সার্কুলারটা দেখেছি, এবং এই জন্যই আমি কথাটা আনলাম এই কারণে যে আমাদের বাংলাদেশের বন্ড মার্কেটটা কিন্তু অচল হয়ে আছে প্রায় বলতে গেলে। বন্ড মার্কেটটা কিন্তু সেফার ইনভেস্টমেন্টের জন্য বন্ড মার্কেট একটা ভালো, যদি ভালো ম্যানেজমেন্ট সিস্টেমটা সেখানে এনশিওর করা যায়। আমাদের 2010-এর বোন যে কথাটা বলছিলেন, 2010-এর পর থেকে কিন্তু আমাদের মানে অভিজ্ঞতা এবং কোনো জিনিসকে তদারক করবার যে জ্ঞান, এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন এই মাল্টিন্যাশনালসগুলোকে ফরেন এক্সচেঞ্জের অধীনে যে ব্যারিয়ার ছিল সেটাকে উইথড্র করে ক্যাপিটাল মার্কেট থেকে তাকে সে বন্ড ইস্যু করতে পারে, এবং সেখানে মার্কেটকে রিলেট করা, মার্কেটকে সম্পৃক্ত করা। এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আপনি যে কথাটা বললেন যে অনুমোদন সাপেক্ষে, এখানেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা প্রুডেন্স আমরা আশা করব, যাতে করে এই বন্ডগুলো যেগুলো ইস্যু হবে সেখানে মার্কেটে কিভাবে এটাকে প্লে হতে পারে, মার্কেটের পার্টিসিপেশনটা কিভাবে আসতে পারে, সেই জায়গাটা যদি এনশিওর করতে পারেন। এখানে অভিজ্ঞতার কিন্তু এখন আর কোনো অভাব নাই। আমরা এখন কিছু বুঝি না, জানি না, এই কথা বলবার অবকাশ নাই। বড় ক্রাইসিস 2010-এর পরে 7 বছরে আমাদের কন্ট্রোলার্স, রেগুলেটরস, আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো, আমাদের পলিসি মেকারদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা দিয়ে 3 বছরে তো একটা গ্র্যাজুয়েশন হয় যে কোনো সাবজেক্টের উপরে। 7 বছর পার্টিকুলারলি ফিল্ডে যারা কাজ করেছেন তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো এই বন্ড মার্কেটকে ফ্লারিশ করবার জন্য এই কাজটি একটি ভালো হতে পারে, সাবজেক্ট টু এটি আমার মার্কেটে সহায়ক করে যে সংশ্লিষ্ট ধারাগুলো সংযোজন করে দেয়া, তাতে যেন ব্যারিয়ার না হয়। এবং আরেকটি কথা আপনি বলেছেন যে 3 বছরে উনি মার্কেটে থেকেছেন, তার একটা ট্র্যাক রেকর্ড দেখা। আপনি হুট করে একটা হাই আসলেন, এসে সব তুলে নিয়ে চলে গেলেন, পানামা পেপারসের মতো একটা কাহিনী এখানে হলো। এই জায়গাটা যেন না হয়। এই জায়গাটা না হওয়ার জন্য আমি মনে করি অভিজ্ঞতা আছে এবং তার ক্যাপাসিটিও আছে। আগে কিন্তু বলা হতো যে সক্ষমতাও নাই, আমার লোকবল নাই, এটি নেই, ওইটি নেই। এটি কিন্তু এখন আর বলবার মতো তেমন জায়গায় নাই। আমরা অনুরোধ করব, আমরা আশা করব, এবং আমরা আশা করি পাবো সেটি, যে এক্সচেঞ্জ কমিশন এখানে যে সংশ্লিষ্ট বিষয়গুলো মার্কেটে সহায়ক হবে এটা করা। এবং আমি যে কথাটা প্রথমবারে আলোচনায় বলেছিলাম যে মার্কেট
সামনে এগুবার অনেকগুলো কম্পোনেন্টস কিন্তু আসছে, এটাও কিন্তু মার্কেটকে সামনের দিকে নেবার জন্য একটা কম্পোনেন্ট। সুতরাং বিনিয়োগকারীদের এটাও মাথায় রাখতে হবে। আমি এটা বলছি, উনি একটা কথা বলছেন যে T+2 বা T+3 করবেন কিনা। আপনি মার্কেট যখন আপনি একটা প্রেশার, যখন সেল প্রেশার আসছে এই সময়গুলোতে আপনি 7 দিন ধরে রাখার এই পেশেন্স এবং সেই সক্ষমতাও কিন্তু আমাদের বিনিয়োগকারীদের একটু একটু করে অর্জন করতে হবে। আমার 10 লাখ টাকার ক্যাপাসিটি আছে, আমি পুরো 10 লাখ টাকা ইনভেস্ট না করে আমি যদি 5 লাখ, যখন একটু মার্কেট ডাউনের দিকে যাচ্ছে 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট করে 5 লাখ টাকা রিজার্ভে রাখি, তখন হবে কি পরবর্তী সময়ে যখন আবার সামনের দিকে জাম্প করার সময় আসবে, নিশ্চয়ই মার্কেট এরকম ভাইব্রেশন আপ ডাউনসের মধ্যে দিয়েই যাবে। এটি সকল মার্কেটের জন্যই সমান, এটা বিনিয়োগকারীরাও ভালো জানেন। আমি ওই সময়টাতে কিছু পারচেজ করে যদি আবার রাখেন, এই যে 3-7 দিন 10 দিনের মতো করে ধরার মতো সক্ষমতা এইটা থাকা বলে। ওই বোনের কথাটা বলছিলেন, যিনি বলছিলেন যে আমি বলবো যে জীবনের ধন যা আসে সবই সঞ্চয়, সেটি অভিজ্ঞতার সঞ্চয় হতে পারে, পেইন্টও একটা সঞ্চয়, সেটিও আমরা নিতে হবে। উনাকে আমি একটা উদাহরণ শুধু দিব, আমরা আগে বলতাম যে নেড়া বেলতলায় কবার যায়, সাধারণত বোঝা যেত যে একবারের বেশি যায় না। এখন কিন্তু ইকোনমিক ওয়ার্ল্ডে এবং মানে কী বলে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে নেড়া বেলতলা একবার আর যায় না, দুবার যায়। কীরকম যায়? প্রথমবার বেল পড়ে, ব্যথা পায়, দৌড়ে বাড়ি আসে, ট্রিটমেন্ট করে, এখন সেকেন্ড টাইম যায় ওই বেল যেটা পড়ে সেটা আনার জন্য। এটিও একটা জোক আর কি, মানুষ বলে যে বেল পড়েছিল ওটা আনার জন্য সেকেন্ড টাইম যায়। তো ক্যাপিটাল মার্কেটে যারা আসবে আমি তাদেরকে বলবো 2010-এর কথা বলেন, 96-এর কথা বলেন, এগুলোতে আমাদের অনেক অভিজ্ঞতা ছিল না। এখন কিন্তু হেডটেড পরে বেলতলায় আবার যাচ্ছে, যাতে বেলটা তো অন্তত পাওয়া যাবে, সর্বত্র খাওয়া যাবে। তো সেই অভিজ্ঞতাটা নিয়ে এবং কিছুটা পিছনের অভিজ্ঞতা আমি বলছি, এই হেড পরে বেলতলায় যাওয়ার যে কথা বলা হয় এখন, সেই জায়গাটাতেও আমাকে খেয়াল রাখতে হবে যে সময় মতো পড়ার সময় আমি গিয়ে কি আনতে পারছি কিনা, না কিন্তু শুধু ব্যথা পেয়েই আসবো ন। ক্যাপিটাল মার্কেটে আসলে কিছুটা অভিজ্ঞতা, কিছুটা আশপাশের খোঁজখবর নেওয়া, সামনের দিকের ইকোনমিতে কী হচ্ছে। আমি যে কথাটা বললাম, কোনো ফোরকাস্ট নেই কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে রাজনৈতিক কোনো অস্থিরতার এখানে। দ্বিতীয় কথা হচ্ছে প্রাইভেট সেক্টরের যে ক্যাপাসিটি তৈরি হয়েছে, আমাদের ইনস্টিটিউশনগুলোর যে ক্যাপাসিটি তৈরি হয়েছে, এগুলোতে আমাদের আস্থা রাখবার কারণ আছে। এই কারণটাকে যেন কোনোভাবে ব্যত্যয় না হয়, সেই জায়গাটাতে একটু রেগুলেটরসদেরকে একটু মনোযোগী থাকতে। উনি একটা কথা বলছিলেন যে হোল্ডিং মানে ক্যাপাসিটিগুলো জেনে যাচ্ছে মানুষ। আমি একটাকে আদার সাইডে বলবো যে হোল্ডিং ক্যাপাসিটিটাকে জানা, যদি আমি যদি প্রপারলি এই জ্ঞানটাকেও যদি আমি মার্কেটে আমার পার্টিসিপেশনের কাজে লাগাতে পারি, ভীতি না হয়ে যে কারা হোল্ডিংটা করছে এবং তাদের ট্র্যাক রেকর্ডগুলো কী, তারা কি মার্কেটটাকে ডুবাতে চায় নাকি, সেই জায়গাগুলোর জ্ঞানগুলো রেখেও যদি আমি সেই সিকিউরিটিজে বা সেই সেক্টরে যদি যাই, এটা আমার জন্য বরং কিছুটা কোনো কোনো ক্ষেত্রে প্লাসও হতে পারে। সুতরাং ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্টের সাথে শুধুই বিনিয়োগ নয়, প্রাসঙ্গিক জাতীয় এবং আন্তর্জাতিক সকল রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা এবং ইনফরমেশন কিন্তু একটা বড় টুল। ধন্যবাদ। আমরা একটা ফোন আছে, ফোন নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নানুর থেকে মলিন বলতেছিলাম। জি ভাই বলেন। আমি বলতেছিলাম যে আপনার এই অনুষ্ঠানে আমি নিয়ে নিতে দেখি, যারা আসে অতিথি তারা সবাই বলে যে এসিসি এখন অনেক 10 সালের পর থেকে অনেক আইন করেছে, অনেক কিছু করছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য অনেক আইন করেছে, কিন্তু আমরা আসলে এর কোনো রেজাল্টই দেখতেছি না। যেমন ধরেন এখনো বাইব্যাক আইনটা এত আগে বলা হচ্ছে, এখনো বাইব্যাক আইনটা কিছুই করতেছে না, কি পর্যায়ে আছে আমরা কিছু জানি না, এটা আদৌ হবে কিনা। দ্বিতীয়ত হইলে গিয়া ধরেন এমন কোনো আইন করা হয় নাই যাতে সরকারি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে বা অনেক কম ভালো ভালো কোম্পানি আছে যারা মার্কেটে আসবে বা আসতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা কোনো আইন করা হয়নি। এমনকি যারা ক্ষতিগ্রস্ত হইলো, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হইলো, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এমন কোনো কিছু করা হয় নাই যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই লোকসান থেকে বাইরে আসতে পারে। তো আপনারা কি আইন করলেন, কি বারবার একটা কথা বলেন যে অনেক আইন করা হয়েছে। আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে আপনি জানেন যে ইসলামী ব্যাংকে একটা আমূল পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনে 52% ফরেন স্টেক হোল্ডার্সরা ছিল, শেয়ার ছিল ফরেনারদের। সেখানে আইডিবি একটা স্টেক হোল্ডার এবং আইডিবি মন্ত্রণালয় চিঠি দিয়েছে যে এই সকল বিষয় আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই, আমাদেরকে ইন কনফিডেন্স নেওয়া হয় নাই, আমরা কিছুই জানতাম না এই সকল বিষয়। এবং তারা তাদের প্রায় 72% শেয়ার, তাদের হোল্ডিংয়ে 72% শেয়ার তারা বিক্রি করে দিচ্ছে এবং 2% তারা রাখবে ফর ডাইরেক্টরশিপ। এই বিষয়টা নিয়ে আপনার
এখানে একটা গভর্নেন্সের ইস্যু কিন্তু চলে আসে, যে একটা কোম্পানি যেখানে চেঞ্জ হচ্ছে, আমূল পরিবর্তন হচ্ছে, সেখানে কেমন একটা গভর্নেন্স, যেটা 52% শেয়ার হোল্ডারদেরকে জানানোই হলো না। ধন্যবাদ। প্রথমত যে শাকিল ভাইয়ের রেফারেন্সে যেটা বলতে বললেন, আসলে সত্যি কথা এসএসসি ইজ দি রেগুলেটর। এখানে আইনও যেটা বলা আছে যে কোনো সিকিউরিটিজ ইস্যু করতে হলে এসএসসির পারমিশন, বিএসএসসির পারমিশন দরকার। তো বন্ড ইস্যুর ক্ষেত্রে আমি যেটা বলি, সবসময় আমাদের বন্ড মার্কেট ডেভেলপ করার জন্য কিন্তু আমরা এই স্টক মার্কেটের রিলেটেড যারা আসি স্টেক হোল্ডার, পার্টিকুলারলি তাছাড়া আপনার ইভেন ফাইন্যান্স মিনিস্টার নিজেও আন্তরিকভাবে চাচ্ছেন বন্ড মার্কেটটা অ্যাক্টিভেট হোক। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা বিনিয়োগকারীদের পক্ষ থেকেও আমি যেটা বলবো যে এটা আসলে মোর লিকুইড হওয়া দরকার। আর মোর লিকুইড হতে হলে এই ট্রান্সফারেবিলিটিটা খুব ইজি, এবং এসএসসি স্টক এক্সচেঞ্জ ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যেখানে আপনার এই লিকুইডিটিকে এনশিওর করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যদি এরকম একটা কন্ডিশন জুড়ে দেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে তোমার এটা ইস্যু করতে পারবা, বাট এটা ইট মাস্ট বি ট্রেডেড ইন দ্য স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, তো এই একটা কন্ডিশন আমার মনে হয় যে এটা ক্যাপিটাল মার্কেটের জন্য যেরকম সুবিধাজনক হবে, আবার বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটা বন্ড মার্কেট ডেভেলপমেন্টে এটা একটা সহায়ক সুবিধা হবে, এবং এটা বিনিয়োগকারীদের অ্যাট্রাকটিভ হবে বিকজ এটা মোর লিকুইড হবে। সুন্দর সুন্দর প্রস্তাব। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে ইসলামী ব্যাংকের যে ব্যাপারটা, ওনারা ইনফর্ম কিনা এই তথ্য কিন্তু আমার জানা নাই, তবে ওনারা অলরেডি মন্ত্রণালয় চিঠি দিয়েছেন যে আমাদেরকে কনসাল্ট করা হয়নি, আমরা ইনফর্ম ছিলাম না। লাইক দ্যাট, এটা অবশ্যই বেসিক্যালি এটা প্রথমে একটা যে কোনো সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্তগুলো চেঞ্জের এটা বোর্ডের সিদ্ধান্ত দরকার। তো সেখানে তাদের যেহেতু বোর্ড মেম্বার তাদেরকে রিপ্রেজেন্ট করে বোর্ডে তাদের আছে, তাদেরকে তো ইচ অ্যান্ড এভরি বোর্ড মেম্বার দে মাস্ট বি নোটিফাইড রিগার্ডিং এ পার্টিকুলার বোর্ড মিটিং, এবং সেখানে এজেন্ডা কী হবে, এজেন্ডার যে পেপার, সেই সব পেপার তাদের কাছে পাঠাতে হয়। এখন এখানে যদি না পাঠিয়ে থাকে কিংবা পাঠাতে যদি কোনো গাফলতি হয় কিংবা কোনো মিসিং হয়, সেটা ভিন্ন জিনিস। তবে আমি মনে করি যে এইসব ডিসিশন সবারই মেজর একটা ডিসিশন, সেখানে বোর্ড মেম্বারদের ইচ অ্যান্ড এভরি বোর্ড মেম্বার আর সাপোজ টু বি প্রেজেন্ট। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এখানে গভর্নেন্সের যদি একান্তই না জেনে থাকে, তারা যদি অ্যাওয়ার না হন কিংবা তাদের কগনিজেন্স না নিয়ে থাকেন, তাহলে কারণ এটা মেজরিটি ডিসিশন, বোর্ড মিটিংয়ে তো বেসিক্যালি মেজরিটি ডিসিশন। এখন মেজরিটি যদি ওখানে কোরাম হয়ে যায়, মেজরিটি পিপল থাকে, তাহলে এই ডিসিশনটাই ওকে। কিন্তু মেজরিটি একটা জিনিস, আবার একটা পার্টিকুলার সেকশন অফ বোর্ড মেম্বার্স তারা জানবেই না, সেটা আবার একটা অন্য জিনিস। তো আপনি যে গভর্নেন্সের ইস্যুটা বললেন, বেসিক্যালি এখানে তাহলে অবশ্যই এখানে গভর্নেন্স যে উইকনেস ছিল। আসলে সত্যিকার অর্থে কি জানেন, রিসেন্ট যে একটা ঘটনা আমি বলবো, এটা প্রত্যক্ষ যে আমেরিকান যে ইউনাইটেড এয়ারলাইন্সে তাদের একটা যে যাদের জাস্ট গভর্নেন্সের কারণে তাদের কস্ট হচ্ছে $1 বিলিয়ন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 8,000 crore টাকা, এবং অনলি যে জাস্ট ডিউ টু গভর্নেন্স, পুয়ার গভর্নেন্স, তাই না? তো এখানে আমি যেটা বলবো, যার ফলে টোটাল মার্কেট ভ্যালুতে তাদের চেঞ্জেস $1 বিলিয়ন টাকা। তো আমি বলি গভর্নেন্স হ্যাজ $1 বিলিয়ন, মানে 8,000 টাকা। এবং একটা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান, সেখানে সে 24 মিলিয়ন টাকা, বাংলাদেশে তার 1/4 মিনস প্রায় 2,000 crore টাকা সে একটা শেয়ারে লস করেছে। তো এখন আমি এই যেটা বলবো যে গভর্নেন্স হ্যাজ এ কস্ট। তো আমি জাস্ট টু বেসিক্যালি আমাদের বিনিয়োগকারী কিন্তু চায় যে একটা কোম্পানি, লিস্টেড কোম্পানি, সেখানে গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সিটা যাতে এনশিওর হোক। এই জন্য আমি মনে করি যে বেসিক্যালি এখানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ম্যানেজমেন্ট হেড, বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান এবং আদার ডিরেক্টর্স, দে আর ইকুয়ালি রেসপন্সিবল টু এনশিওর দ্য গুড গভর্নেন্স ইন অ্যান অর্গানাইজেশনস। এটা হোয়াট এভার ইজ দ্য ইনস্টিটিউশন, সেটা ব্যাঙ্ক হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হোয়াট এভার। বাট গভর্নেন্সকে যদি আমরা এস্টাবলিশ করতে না পারি, বিনিয়োগকারীদের আস্থা কিন্তু ফিরে আসবে না। আমাদের বিনিয়োগকারীদের যতটুকু আমি মনে করি যে শাকিল ভাই বললেন যে আমরা কিন্তু 7 বছরে অনেক এডুকেটেড হয়েছি, এবং তাদের সাথে কথা বলে কিন্তু আমরা একটা জিনিস, কমন একটা উইকনেসের কথা জানি যে এখনও গুড গভর্নেন্স কিন্তু এস্টাবলিশ হয়নি। এবং এইটাও কিন্তু এই কনফিডেন্সের যে আমরা বলি যে পুরোপুরি কনফিডেন্স কেন আসে না, এইটাও কিন্তু অনেক কারণ। এখন প্রশ্ন আসছে, আমাদের কি ট্রু রিফ্লেকশন হচ্ছে কি ফিনান্সিয়াল স্টেটমেন্টসে? ট্রু রিফ্লেকশন হচ্ছে কি আমাদের অপারেশনাল যে ফিগারগুলো আসছে? এখনও কি আমরা যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাই বা যে কোনো সেন্সিটিভ ইনফরমেশন পাই, এগুলো একটু ট্রু রিফ্লেকশন হচ্ছে, টাইমলি হচ্ছে না। এই জন্য গভর্নেন্সটা ইজ এ হিউজ থিংস। সো আমরা কিন্তু আসলে মানে আমরা এই জন্য বলি যে টোন অফ দ্য টপ,
ওখান থেকে যদি এটা না আসে তাহলে ইউ ক্যানট এনশিওর ইট। আমরা বারবার চাচ্ছি যে আসলে প্রতিটা কোম্পানিতে গভর্নেন্স এস্টাবলিশ হোক। এর জন্য আমরা যারা স্টেকহোল্ডার আছে, পার্টিকুলার রেগুলেটরস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কোম্পানি ম্যানেজমেন্ট বোর্ড, এদের সবাইকে কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবতে হবে, বিকজ হিউজ কস্ট। আপনি তো একটা এক্সাম্পল দিলামই যে একটা $1 বিলিয়ন শুধু ডিউ টু গভর্নেন্স ইজ ওয়ানলি রিজন যে গভর্নেন্স ওয়েট হয়েছে। এবং সালামত ভাই, আমি একটু যদি যোগ করি একই প্রশ্ন আপনার কাছে গভর্নেন্স ইস্যুটা, আমি একটু বলি সেটা হলো যে আপনি ইউনাইটেড স্টেটসের ইউনাইটেড এয়ারলাইন্সের কথা বললেন। আমি যদি এই যে ব্যাংকসগুলোতে ইদানিং যা হয়েছে, জনতা, বেসিক ব্যাংক ইত্যাদি এই সকল ব্যাংকসগুলোতে, এটাও তো আমাদের দেশে একটা বিশাল গভর্নেন্স ইস্যু, যেখানে আপনার বোর্ড আছে, ট্রাস্টি আছে, সেখানে আপনার ইন্টারনাল অডিট আছে, এই সকল ডিপার্টমেন্টস, আরও অনেক ডিপার্টমেন্টস ঘুরে কিন্তু একটা লোন যায়। তো কাজে এই লোনগুলা যেগুলা আজকে আমরা 4,000 কোটি 8,000 কোটি এই যে ব্যাড লোন হয়েছে, সেইটার পিছনে গভর্নেন্স ইস্যু, আপনার বোর্ড ইজ দ্য রেসপন্সিবল, এবং এই গভর্নেন্স ইস্যুটাই আজকে আমাদেরকে কিন্তু খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আপনার মতামত? আপনি যদি গভর্নেন্স ইস্যু বলেন, আপনি যে সরকারি ব্যাংকগুলোর কথা বললেন, আমি খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চাই যে সরকারি ব্যাংকগুলো বলেন আর বেসরকারি ব্যাংকগুলো বলেন, এদের বোর্ডগুলো যদি প্রপারলি ইনফর্মড না থাকে, বোর্ডই কিন্তু মূল আইনগতভাবে চালিকা শক্তি। এখন অনেকগুলো অন্যায্য অনিয়ম হয়েছে ব্যাংকগুলোর মধ্যে, সরকারি বলেন আর বেসরকারি বলেন। দেখা যাচ্ছে অনেক বোর্ডের লোকজন বলছেন আমরা এটা জানি না। তো এত একটা লিমিট তো আছে, এমডি লেভেলে বা ম্যানেজমেন্ট লেভেলে ডিসিশন নেওয়ার একটা লিমিট আছে, এরপরে বোর্ড লেভেলে একটা ডিসিশন আছে, সামগ্রিক বিষয়গুলো আবার বোর্ডের ইনফরমেশনে থাকবার একটা বিষয় আছে। তাইলে এখানে প্রপার গভর্নেন্সটার অভাব আছে। এই প্রপার গভর্নেন্সের অভাবটা কি সেখানে যাচ্ছে না? আপনি যদি ধরেন এই যে আপনারা এই যে আইএফআইসি ব্যাংকের যে ইয়েটা, আপনি ওই যে রাইট শেয়ারটাকে যে হোল্ড করলো মাননীয় আদালত, কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে যে সেটি এজিএমে অ্যাপ্রুভেল হয় নাই, এরকম একটা কথা বোধহয় বা একটা কিছু এনেছে। তার মানেটা কি? এই ফোরামগুলোতে প্রপার ইনফরমেশনগুলো না থাকলে কিন্তু কোর্টের ইন্টারভেনশনের সুযোগটা হয়ে যাচ্ছে। আমাদের সরকারি, বিশেষ করে সরকারি খাতের যে ব্যাংকগুলো আছে, সেগুলোর যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা আর প্রতিদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি সময়ে তাদেরকে যে মানে সহায়তা দেওয়া, এটার পিছনে গুড গভর্নেন্স অথবা কম্পিটেন্ট গভর্নেন্সের অভাব আছে। এই যে বোর্ডে যারা আছেন তাদেরও তো রেসপন্সিবিলিটিগুলো আছে, তারা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে গিয়েও কিন্তু এখানে বোর্ডে বসছেন, সরকারি সেক্টর থেকে এসেও বোর্ডে বসছেন। এখন আমি বলছি যে সেই জবাবদিহিগুলো কি আমরা করতে পারছি? এখন ধরেন আপনি যদি বলেন যে সরকার প্রধান এইগুলো করছেন, তার পরামর্শে এই বোর্ডগুলো তৈরি হচ্ছে বা তার নজরের ভিতর দিয়ে যাচ্ছে, এগুলো কি কোনো সরকার বা কোনো সরকার প্রধান কি কখনো বলে দেয় বোর্ডকে যে তুমি কিছু জানার দরকার নাই, চোখ বন্ধ করে বসে থাকো? এই ইনফরমেশনগুলো তো যারা যেভাবে আসছেন তারাও তো তাদেরকে পৌঁছাতে পারেন। তখন হয় কি, তখন সরকার প্রধানের যেখানে যেখানে হস্তক্ষেপ করার দরকার আছে, মিনিস্ট্রি লেভেলে অথবা বাংলাদেশ ব্যাংক লেভেলে অথবা তার ইনস্টিটিউশন লেভেলে যদি করতে হয়, তাহলে সেটা করবেন। কারণ কোনো সরকারি যে পক্ষের সরকারি হোক, কেউ কিন্তু চায় না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হোক, কারণ কি এগুলো পাবলিক তো জানছে। আর মিডিয়ার ওপেননেসের কারণে এখন কিন্তু বহু কিছু জানবার অবকাশ হয়ে গেছে, ডিজিটাল হওয়ার কারণে বহু কিছু জানার অবকাশ হয়ে গেছে। আমি বলবো যে এই যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের এই যে রিজার্ভ চুরির ব্যাপারে আপনার একজন কর্মকর্তা, একজন বিদেশি সংস্থার কর্মকর্তা যে কমেন্টস করেছেন, সেখানেও কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে যে আমাদের একটা বক্তব্য এখানে থাকা উচিত। আপনি ইসলামী ব্যাংকের কথা আনছেন, শুধু ইসলামী ব্যাংকের কথা আমি বলবো না, আমি বলবো যে কোনো একটি বড় আর্থিক প্রতিষ্ঠানে যেখানে পাবলিকের ফান্ডের পার্টিসিপেশন আছে, সেখানে কোনো রকমের ইন্টারফারেন্স করতে গেলে লিগ্যাল প্রসিজিওরগুলোকে ফলো করতে হবে। তা না হলে আপনি এটা, এই যে ফরেন ইনভেস্টমেন্ট, এখানে আপনি যেটা বলছেন যে 52% ফরেন ইনভেস্টমেন্ট, আমি যদি ভুল করে না থাকি তাহলে এই যে চেঞ্জেসগুলো যখন হচ্ছিল, তখন কিন্তু মন্ত্রণালয় পর্যায়ে অথবা রেগুলেটরস পর্যায়ে বলা হয়েছিল, আমার মনে হয় প্রেসে আমি দেখে থাকবো, আমি শিওরলি বলতে পারছি না, যে বিদেশি বিনিয়োগকারী যারা এই ব্যাংকগুলোতে আছেন তাদেরও কিন্তু এখানে মতামত আছে, এখানে নিয়ম এগুলো পরিবর্তন দরকার, এইগুলো কথাবার্তা বলা হচ্ছিল আল রাজি সহ কিছু কিছু প্রতিষ্ঠানে। তাহলে এখানে কিন্তু সরকারি এই বক্তব্যটা আর এখন ইনভেস্টারের বক্তব্যের মধ্যে ভিন্নতা, আপনার বক্তব্য অনুযায়ী যদি তারা চিঠি লিখে থাকেন তাহলে ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সরকারি ক্লারিফিকেশন থাকা উচিত। আর উনি যে কথাটা বললেন যে বোর্ড মিটিংগুলোর ব্যাপারে বোর্ড মেম্বার্সদের পার্টিসিপেশনের একটা লিড টাইম থাকবে। আমাকে যদি আপনি বোর্ড মেম্বার এগ্রি করেন, আমি যদি
অস্ট্রেলিয়াতে থাকি, তাহলে আপনি যদি আগামীকালকে সকালবেলা একটা বোর্ড মিটিং দেন, আমাকে যদি আপনি অস্ট্রেলিয়া থেকেই বোর্ড মেম্বার এগ্রি করেন, তাহলে আমি আগামী সকালে পারবো না। তাহলে সেই লিড টাইমটা আমি প্রপারলি ফলো করছি কিনা, বা এমার্জেন্সি কনসিকুয়েন্সেসের ডিসকাশনের যে ব্যবস্থা আছে, ডিজিটাল মেথডে যদি ডিসকাশন করার দরকার হয় সেটা আমরা করেছি কিনা, এই জায়গাগুলো যদি পিছনে না করি, তাহলে আমরা কিন্তু এই যে ধরেন আমরা ভারতে গেছিলাম, ভারতের ব্যবসায়ীদের কাছে কি আমন্ত্রণ জানিয়েছি, আসেন আপনারা বাংলাদেশে ইন্ডাস্ট্রি করেন, বাংলাদেশের মার্কেটে বেচেন, আবার আপনার দেশে নিয়ে এক্সপোর্ট করেন। তার মানে একটা ইনভেস্টমেন্টের কথা, আমি ফরেন ইনভেস্টমেন্টের কথা বলছি। এই জাতীয় ইন্টারভেনশন যদি হয়, আজকে মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে করলেন, পরবর্তী এটার যদি প্রপার প্রসেস ফলো করা না হয়, সবগুলো সিস্টেম যদি এইখানে প্রপারলি যদি আপনার এক্সিকিউশনের মধ্যে না দিয়ে আপনি যদি চেঞ্জেস করেন, পরবর্তী সময়ে আরও একটি প্রতিষ্ঠান ফিল করতে পারে যে আমার উপরে ওইটি আসতে পারে, এটা কিন্তু একটা থ্রেট হতে পারে ফর ইনভেস্টমেন্ট। রাইট, থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন শাকিল ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, 30 সেকেন্ডে যদি আপনি আমাদের বিনিয়োগকারীদের জন্য কোনো। আমি বিনিয়োগকারীদের জন্য সবসময় বলেছি যে ক্যাপিটাল মার্কেট কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের একমাত্র বিনিয়োগ ক্ষেত্র, বাংলাদেশের বা বিভিন্ন দেশেরই, বিশেষ করে স্মল সেভারদের জন্য। এটার প্রোটেকশনের জন্য তাদের অংশগ্রহণ নিয়মিত থাকতে হবে, রেগুলারদেরকে তাদেরকে ওয়াচে রাখতে হবে, এবং থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারা ভালো পরামর্শ দিয়ে যেন সহায়তা করেন। এটি রাইট, থ্যাংক ইউ। লাস্ট 30 সেকেন্ড, একেবারে শেষ সময়। থ্যাংক ইউ। এখানে আমি বলবো বিনিয়োগকারীরা ওনারা যারা বিনিয়োগ করতে আসেন, তারা যেন তাদের সারপ্লাস ফান্ড নিয়েই আসেন, আর পাশাপাশি যদি ক্যাপিটাল মার্কেটের সাথে ধারণা না থাকে, যাদের ধারণা আছেন তাদের সাথে পরামর্শ করে যেন বিনিয়োগ করেন, কারণ তার পুরো টাকা এখানে একটা রিস্কি জায়গা, আবার এখানে তাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। সুতরাং এর দায়িত্ব কিন্তু অন্য কেউ নিবে না, তাকে বুঝে শুনেই কিন্তু এটা বিনিয়োগ করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ শাকিল ভাই, ধন্যবাদ সালামত ভাই, আপনারা অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা এখানেই শেষ করছি। কালকে শেয়ার বিজে আজকের মুখ্য আলোচনাগুলো দেখতে পারবেন সকালবেলা। আপনারা জানেন আগামীকাল পহেলা বৈশাখ, বৈশাখের শুভেচ্ছা দিয়ে আগামী রোববার এই অনুষ্ঠান আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।